আসসালামু আলাইকুম। হ্যালো স্টুডেন্টস, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমরা জানি খুব সামনে তোমাদের এক্সামটা চলে আসছে, যেটা এসএসসি। এর আগে কি থাকবে? প্রি টেস্ট, টেস্ট। এখন মেন কোশ্চেন হচ্ছে যে ম্যাম, আমাদের এক্সামে 70% মার্কস থাকে কোথায়? রিটেনে। এক্সামে আসলে আমরা দেখি যে 70% মার্কসের মধ্যে 50% মার্কস ওঠানো খুবই ইজি। দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট 70% মার্কসের মধ্যে 50% খুব ইজিলি উঠাতে পারে। বাকি 20% কি করে? কনফ্লিক্ট মেক করে। যখন বাকি 20% তুমি উঠাতে পারবে না, তখন সমস্যা কোথায়? 80% আসবে না, মানে এ প্লাস মিস। হ্যাঁ, আর আজকে এটার জন্য চলে এসেছি আমি মুক্তি তোমাদের সাথে। এডু পরিবারের পক্ষ থেকে আমরা আজকে রিটেন এক্সাম সৃজনশীলটা কেমন হয় সেটা একটু দেখব। তো তাহলে আমরা শুরু করি যে আমাদের আসলে রিটেন এক্সামে কিভাবে লিখলে আমরা এই যে 20% মার্কস সেটা খুব সিম্পলভাবে ক্যাচ করতে পারবো। দেখো, এই যে 50% যে মার্কসটা, সেটা যেহেতু ইজিলি পেয়ে যাচ্ছে আমরা, কনফ্লিক্ট কোথায়, ডিফিকাল্ট কোথায়, হার্ড টাইম কোথায়? এই 20%। কিন্তু আজকের পর থেকে ইনশাল্লাহ এই 20% মার্কস আমরা কিভাবে ক্যাচ করব, খুব ইজিলি পরীক্ষার খাতে সেটা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, সেটাই আজকে আমরা এই যে আমাদের ক্লাস সেখান থেকে জানতে পারবো। ঠিক আছে, দেন লেটস স্টার্ট নাও। দেখো, প্রথমে যখন আমরা কোশ্চেন পাবো হাতে, প্রথমে যখন আমাদের কোশ্চেনটা দেওয়া হবে, আমাদের ফার্স্ট ফোকাসটা কোথায় থাকবে? নাম্বার 1 কি থাকবে? প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে। ইফ এটা যদি বাংলা হয়, তোমাকে দেখতে হবে যে বাংলা কয়টা সেট আছে। বা আমরা কি জানি, বাংলায় পদ্য, গদ্য এবং আনন্দ পাঠ থাকে। আনন্দ পাঠ থেকে একটা কোশ্চেন আমাদের থাকবে মাস্ট, সেটা আলাদা করে রাখো। বাংলার ক্ষেত্রে কি করব আমরা? যেটা সেটগুলো একটু ভাগ করে নিব। এটা শুধু বাংলা না, যে কোনো জায়গায় কি করব, সেট যেটা আছে সেটাকে আমরা একটু ফোকাস করব। সেট বাদ দিয়ে বাকি যে প্রশ্নগুলো থাকবে, সে প্রশ্নগুলো আমরা একটু পড়ে নিব। ধরো 1 নম্বরে কি করব? প্রথমে প্রশ্নটা ভালোভাবে পড়ব। কিন্তু প্রশ্ন ভালোভাবে পড়া মিন্স একটা কোশ্চেন বারবার পড়ছি কি থিঙ্কিং প্ল্যানিং, এটা না। পরীক্ষা কখনোই ক্রিয়েটিভিটির জায়গা না। পরীক্ষা কি? পরীক্ষা শুধু রিপ্রেজেন্টেশনের জায়গা। তার মানে প্ল্যান বলো, ক্রিয়েটিভিটি বলো, সেটা পরীক্ষার আগের প্রস্তুতি। প্রশ্ন ভালোভাবে পড়া মানে আমার কাছে যে 9টা কোশ্চেন আছে, 9টা থেকে কোন 7টা আমি লিখলে ভালো মার্কস পেতে পারি সেটা বাছাই করা। এবং সেই 7টার মধ্যে আমাকে শিওর হতে হবে ক এবং খ এর অ্যান্সার কোন দুটো আমরা প্রপারলি করব। ইফ তুমি ক বা খ পারছো না, দেন ওই প্রশ্নটা ছেড়ে দাও, জাস্ট ছেড়ে দাও। কারণ গ এবং ঘ দিয়ে প্রপার মার্কস ওঠানো পসিবল না। গ এবং ঘ এ 3 আউট অফ 3, 4 আউট অফ 4 পাওয়াটা ডিফিকাল্ট। কিন্তু ক এবং খ এ 1 এবং 2 পাওয়াটা খুবই ইজি। তাহলে কি করব? প্রথমে আমাদের কনসেপ্ট থাকবে প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে। যেখানে ক, খ এবং উদ্দীপকটা আমার কাছে পরিচিত মনে হচ্ছে, আমি সেটারই অ্যান্সার করব। সেকেন্ড সেটা হচ্ছে ক, খ, গ, ঘ। এটা আমরা লিখবো কিভাবে, কতটুকু লিখবো এবং কি কি অ্যাড করতে পারি। প্রথমে দেখো, ফার্স্ট ক এর জন্য ক যে প্রশ্নটা, সেটা আমাদের 1 লাইনে লিখতে হবে। কয় লাইন? 1 লাইন। 1 মার্কসের জন্য 1 লাইন আমরা শেষ করে দিব। জাস্ট যতটুকু সংখ্যা চেয়েছে, সংজ্ঞা তোমরা চাইলে এক কথায়ও লিখতে পারো। এখানে টাইম যাবে। আচ্ছা, টাইমটা আমরা পরে আলোচনা করি। খয় কি দেখব? অবশ্যই যখন খ লিখবো আমাদের সেটা 2টা প্যারা লিখতে হবে। কয়টা প্যারা? 2টা প্যারাতে। প্রথম প্যারাটা কি হবে? প্রথম প্যারাটা হবে ডেফিনিশন বা সংজ্ঞা। যেমন তোমাকে বলেছে যে একটা প্রশ্ন, সালোক সংশ্লেষণ ব্যাখ্যা করো। তখন যদি তোমাকে এটা বলে সালোক সংশ্লেষণ ব্যাখ্যা করো, প্রথম যে প্যারাটা সেখানে লিখতে হবে সালোক সংশ্লেষণ উদ্ভিদের এমন একটি প্রক্রিয়া যার দ্বারা উদ্ভিদ খাদ্য তৈরি করে। এটা হবে প্রথম প্যারা। দ্বিতীয় প্যারায় উল্লেখ করতে হবে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে সাধারণত এই এলিমেন্টগুলো ব্যবহার করা হয় যার সাহায্যে উদ্ভিদ এই প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এবং সেই খাদ্যটার নাম কি? গ্লুকোজ। একটু ব্যাখ্যা সহ। তাহলে প্যারা কটা থাকবে? 2টা। প্রথম কি? সংজ্ঞা। দ্বিতীয় কি? ব্যাখ্যা। আর তোমরা যদি একটা উদাহরণ অ্যাড করো এখানে, কি এক্সাম্পল,
তাহলে এখান থেকে 2 আউট অফ 2 কেউ কাটতে পারবে না। 2 প্যারা দেখা যাচ্ছে টোটাল লাইন আসতে পারো 6 থেকে 7 লাইন আসতে পারে। মিনিটসটা আমরা পরে ক্যালকুলেট করি, ঠিক আছে। এবার দেখো গটা কিভাবে লিখবো। প্রথমত গয়ে যে প্রশ্নটা থাকে তোমাকে বলা হয় উদ্দীপকের সঙ্গে অ্যালাইন করে তোমার বইয়ের বা টেক্সট বুকের যে পড়াটা সেটা কতটুকু মিল আছে বা তুমি এখান থেকে কি বুঝতে পারছো। এই ক্ষেত্রে আমরা ইউজ করবো 3টা প্যারা। কয়টা প্যারা? 3টি প্যারা। এই প্যারাতে প্রথমে কি আসবে? প্রথম যে 1 লাইন বা 2 লাইন সেটা আসবে সংজ্ঞা, তারপরে কি আসবে? একটু ব্যাখ্যা, সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা। সেখানে তোমার মেন উত্তরটা থাকবে দ্বিতীয় প্যারায়। গ নাম্বারে তোমার যে প্রশ্নের মেন অ্যান্সার সেটা থাকবে দ্বিতীয় প্যারাতে, ওকে। এবং লাস্টে যে প্যারাটা 3 নাম্বার যে প্যারাটা সেখানে তোমাকে ডিসক্রিপটিভ ভাবে বলতে হবে। ডিসক্রিপটিভ বলতে কি বোঝাচ্ছে? যে হ্যাঁ উদ্দীপক থেকে এই কনসেপ্টগুলো আমি পেয়েছি বা এই উদ্দীপক থেকে এটা বলা আছে যেটা টেক্সট বুকের ওই জায়গাতে এইভাবে বলা আছে। অ্যালাইন করতে হবে। কি করতে হবে? কম্বাইন করতে হবে। কি করবো আমরা এটা? তার মানে এটা হচ্ছে অ্যালাইন করা। অ্যালাইন করা। লাস্টে আমরা চলে যাচ্ছি ঘ নাম্বার। ঘ নাম্বারটাকে কি বলছে দেখো। ঘ নাম্বারে লিখতে গেলে আমাদের 4টা প্যারা লাগবে। কয়টা প্যারা? 4টা প্যারা। 4টা প্যারার মধ্যে প্রথম যে 1 নাম্বার প্যারা সংজ্ঞা, 2 নাম্বার সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা, 3 নাম্বার কি? 3 নাম্বারে উদ্দীপকে কি বলছে যেটা টেক্সট বুকের সঙ্গে তোমাকে কি বলবে? ওপিনিয়ন। কি তোমার ওপিনিয়নটা কি, তোমার মন্তব্যটা কি, অ্যানালাইসিসটা কি, বা কোনো কিছু প্রবলেম হয়েছে সেটা কিভাবে সলভ করা যায়। তাহলে 3 নাম্বারে যেটা আছে আমরা 3 নাম্বার প্যারাতে যে লিখব উদ্দীপকে কি কি বলেছে যেটা বইয়ের সাথে কানেক্টেড, কানেক্টিভিটিটা দেখাবো। এবং লাস্টে যেটা 4 নাম্বার প্যারা সেখানে যে তোমার যে ওপিনিয়ন সেটা লিখতে হবে, কিন্তু সেটা লিখতে হবে ডিরেক্ট 3rd পারসন সিঙ্গুলার নাম্বার এই ল্যাঙ্গুয়েজে। কখনো তুমি বলতে পারবে না যে উদ্দীপক এটা বলে আছে আমি মনে করছি এই ঘটনাটা এমন হতে পারে, না, নেভার, এটা বলা যাবে না। তোমাকে বলতে হবে উদ্দীপকে এটা বলা আছে বইয়ের ভাষা থেকে এই জিনিসটা এরকম হতে পারে। কখনো নিজে উল্লেখ করা যাবে না যে আই মিন, মাই ওপিনিয়ন, এটা বলা যাবে না, ঠিক আছে। এবং এখানে কি তোমার সংক্ষিপ্ত লাস্টে 1 লাইনে, শেষের 1 লাইনে যে তোমাকে পুরা প্রশ্ন একটা সামারাইজ করতে হবে। কি করতে হবে? পুরা প্রশ্নের একটা সামারাইজ করতে হবে, সেটা 1 থেকে 2 লাইনের মধ্যে। টোটাল যে 4টা প্যারা তুমি যেটা লিখতে পারো, আই থিঙ্ক একটা কোশ্চেনে 10 মার্কসের মধ্যে 9.5 পাওয়াটা খুবই ইজি। তুমি যদি 7টা কোশ্চেনে 9.5 করে পাও, 7টা কোশ্চেন 9.5 পাও, তার মানে কত পাচ্ছ তুমি? তুমি 70-এর মধ্যে 65 বেশি মার্কস পেয়ে যাচ্ছ। এই যে বললাম যে সবাই তো 50-এর বেশি পায়, 60-এর বেশি কেন পায় না? এই জিনিসটা কনসেপ্টে থাকে না, আমরা এই জিনিসগুলো মিস করে যাই। অনেক বেশি লেখার দরকার নাই, কম লিখতে হবে, কোয়ান্টিটি কম হবে, কোয়ালিটি বেশি হবে। ওকে, ডান। আচ্ছা, এখন আমরা দেখি যে উত্তর লেখার গঠন, কোশ্চেন স্ট্রাকচারটা কেমন হবে। স্ট্রাকচার এতক্ষণ কি বললাম কিভাবে লিখবো, এখন আমরা দেখি স্ট্রাকচার। কয়ের জন্য স্ট্রাকচারটা কেমন হবে? খুবই সিম্পল, যত সহজে লিখতে পারো। আর হ্যাঁ, আমার কথা হচ্ছে প্রশ্নের যখন আমরা লিখবো, উত্তর যখন দিব, কোনো কঠিন শব্দ ইউজ করা যাবে না। তুমি জানো, ঠিক আছে, তুমি তোমার জানার মধ্যে রাখো প্রশ্নে সবসময় সিম্পল ইজি শব্দ দিতে হবে, যেন যে কোনো স্টুডেন্ট পড়ে সেটা বুঝতে পারে, টিচার যেন তার কাছে খুব সহজে ধরতে পারে। টিচার তখনই বুঝবে ইউ আর ট্যালেন্টেড। তাহলে কি করব? ইজি ইজি ওয়ার্ড ইউজ। ক নম্বর এটা গেল। খ নম্বরে কি? অবশ্যই আমরা খ নম্বর 2টা প্যারায় লিখবো। 2টা প্যারা মানে একটা খাতায়, একটা যদি খাতা এটা হয় প্রথম অংশে ক শেষ, দ্বিতীয় অংশে খ শেষ, মনে থাকবে? এখানে 2টা প্যারা যাবে, 2টা প্যারা যাবে। গয় কি করব? গ যখন আমরা লিখবো স্ট্রাকচারটা কেমন হবে? গ ধর এটা লিখলাম, এখানে ক মানে হচ্ছে প্রথম প্যারা, 1 নম্বর প্যারা, 1 লাইন গ্যাপ, এখানে কি 2 নম্বর প্যারা, এবং 3 নম্বর যখন প্যারাটা লিখবো এখানে 3 থেকে 4 লাইন লেখার পরে পরের পেজে এসে আমরা হাফ লিখবো। পরের পেজে যে হাফ লিখতে হবে। ঘ নম্বর যখন লিখবো এখান থেকে শুরু করা যাবে না, আমাদের নতুন পেজ থেকে শুরু করতে হবে। এটা হচ্ছে স্ট্রাকচার, মনে থাকবে এটা। যদিও একটা ডেমো ছোট একটা স্ট্রাকচার আমি দিয়ে দিব, তবে এটা হচ্ছে স্ট্রাকচার, এটা মনে রাখতে হবে। লাস্টে চলে যায় যেটা নিয়ে সব থেকে বেশি সমস্যা হয় স্টুডেন্টদের মধ্যে, মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই যে সময় ব্যবস্থাপনা।
সময় ব্যবস্থাপনা এটা পরীক্ষায় খাতায় এটা করা যাবে না, এটা অনেক আগে থেকে প্র্যাকটিস করে রাখতে হবে যেন পরীক্ষার খাতায় তুমি খুব সহজে সেটা রিপ্রেজেন্ট করতে পারো। দেখো সময় ব্যবস্থাপনা তোমার 7টা কোশ্চেনের জন্য টাইম থাকবে 150 মিনিট। এটা যদি একটা কোশ্চেনের জন্য নিয়ে আসতে চাও তাহলে সময় পাবো কত মিনিট আমরা? 21 মিনিট প্রায় 40 সেকেন্ড। কিন্তু যখন আমরা পরীক্ষার খাতায় লিখবো একটা প্রশ্নের জন্য আমরা সময় দেবো কত মিনিট? 18 থেকে 19 মিনিট। বুঝতে পেরেছ? একটা প্রশ্নের জন্য সময় দেবো 18 থেকে 19 মিনিট, প্রতিটা কোশ্চেন আমরা 2 মিনিট বাঁচিয়ে রাখবো রিভিশনের জন্য। আর অবশ্যই যখন আমরা কোশ্চেন লিখবো ওয়ার্ডগুলোর প্রতি একটু ফোকাস থাকবে, নো স্পেলিং মিস্টেক। ওকে, বাংলা হোক, ইংলিশ হোক, ম্যাথ হোক, ইভেন বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, কোনো স্পেলিং মিস্টেক করা যাবে না, দাগাদাগি কাটাকাটি করা যাবে না। ভুল হয়েছে জাস্ট সিম্পল করে অল্প করে কেটে দাও যেন টিচারের চোখে না পড়ে। তাহলে গেল আমাদের সময় ব্যবস্থাপনা কি যাবে? 7টা কোশ্চেনের জন্য যখন আমরা 18 থেকে 19 মিনিট রাখবো দেখা যাবে রিভিশনের জন্য আমরা 10 মিনিটস পেয়ে যাচ্ছি। আর একটা পরীক্ষায় 10 মিনিটস রিভিশন মানে তোমার খাতার মার্কস আপনি 5 মিনিট বেড়ে যাবে। এই যে গয় বললাম, গ যখন লিখবো আমরা এখানে ফাঁকা রাখবো, তুমি চাইলে কিছু অ্যাড করতে পারো। ঘ যখন লিখবে এখানে ফাঁকা রাখলে কিছু একটা অ্যাড করা যাবে। ওকে, ডান। এখন আমরা একটু ডেমোতে চলে যাই। এই যে দেখো, আমরা যখন একটা সৃজনশীল প্রশ্ন শুরু করব আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ওকে, এখান থেকে মার্জিন, অবশ্যই খাতার মার্জিনটা যেন ঠিক থাকে বাবা। ক নাম্বার যখন আমরা শুরু করবো এটা 1 লাইন থেকে সর্বোচ্চ 1.5 লাইন হবে, 2 লাইনও ফুল হবে না। কি হবে? 1 থেকে 1.5 লাইন, 2 লাইন কখনো ফুল হবে না। মাঝখানে এটা একটা গ্যাপ স্পেস। খাতা তোমার না, খাতা বোর্ড দিচ্ছে, তুমি তার জন্য পে করেছো, যত ইচ্ছা খাতা নাও। খ নাম্বার আমরা এখান থেকে শুরু করব। শুরু করলে এখানে 2 লাইন কি ফার্স্ট প্যারা, এটা কি প্রথম প্যারা, এখানে আবার স্পেস, এখান থেকে আবার আমাদের সেকেন্ড প্যারা শুরু হবে, ডট ডট ডট, সেকেন্ড প্যারা কি এখান থেকে শুরু হবে। ডান। এখানে যখন সেকেন্ড প্যারা শেষ আমরা গ নাম্বারের জন্য নতুন একটা পেজ দিব। অবশ্যই গ নাম্বার যখন এটা নিলাম আমরা, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু লিখতে হবে না যে 1 এর গ এর উত্তর দরকার নাই, 1 এর খ এর উত্তর দরকার নাই। জাস্ট প্রথমে আমরা মার্কিং করব, পরবর্তীতে সাব মার্কিং যেটা ক খ গ ঘ দিয়ে দিব। এখানে দিলাম প্রথম প্যারায় কি সংজ্ঞা, 1 লাইনের মতো স্পেস দিলাম, 1 লাইনের মতো। এখান থেকে আবার শুরু করলাম দ্বিতীয়। ডান। এখানে একটা স্পেস থাকবে আমাদের। এরপর আমরা চলে যাব কোথায় বলো তো? 3 নাম্বার প্যারাতে। 3 নাম্বার প্যারা এখানে 1 থেকে 2 লাইন যাবে, মাত্র 1 থেকে 2 লাইন, বেশি না। লাস্টে যে এখান থেকে আমরা শুরু করব যখন, এটা আমাদের কতটুকু লিখতে হবে? লাস্টের কিছু অংশ বাকি রাখতে হবে। ধরো আমরা একটা পেজকে 3 ভাগে ভাগ করব, ভাগ করার পরে 2 ভাগ এখানে পরিপূর্ণ করব। এখানে যাবে কত? 2 ভাগ, এখানে যেন 1 ভাগ ফাঁকা থাকে। ওকে, ঘ নাম্বার শুরু করবে সেইখানে। ঘ নাম্বার যখন এখানে শুরু করব, ফার্স্ট প্যারা এটা ফার্স্ট প্যারা, আবার একটু গ্যাপ, সেকেন্ড প্যারা, আবার একটু গ্যাপ, এখানে কি এটা সেকেন্ড প্যারা এবং এটা কি থার্ড প্যারা। থার্ড প্যারাটা এখানে শেষ, আবার এখানে একটু গ্যাপ, ফোর্থ প্যারা এখানে শুরু, তুমি যত ইচ্ছা লিখো। ওকে, কিন্তু এটা এই পর্যন্তই। একটা কোশ্চেনের জন্য তোর মার্কস কতটুকু? আচ্ছা, পেজ কয়টা পেজ লাগছে? 5টা পেজ। কয়টা পেজ? 5টা। তুমি যদি 7টা কোশ্চেন লিখো 35 পেজ যাবে। 35-এর জায়গায় 34 আসতে পারে, 33 আসতে পারে। 30-এর নিচে কখনোই সম্ভব না, এটা করা যাবে না। সৃজনশীল লিখতে হবে বেশি, ইনফরমেটিভ ওয়ার্ড ইউজ করতে হবে। হাবি যাবি আলতু ফালতু লিখে লাভ নাই। কারণ কি আমাদের সময় খুবই লিমিটেড, আমাকে পরীক্ষার প্রস্তুতিতে যে ভাবতে হবে না। পরীক্ষায় যদি তুমি ভাবো যে এটা কেমন করে দিব, কি হয়তো না, পরীক্ষা শুধু লিখতে হবে, ভাবা পরীক্ষার আগে, কোশ্চেন পাওয়ার আগে। ওকে, ডান। এই তো এটাই ছিল আমাদের সৃজনশীল প্রশ্ন লেখার ওয়ে। খুব ইজি আর খুবই সিম্পল, জাস্ট প্র্যাকটিস করতে হবে। এখন একটা কথা বলি, লাস্ট কথা। একটা কথা আছে খুব সুন্দর, কথাটা হচ্ছে আমার বানানো। Exam is an ice cream, so enjoy it before
ইট মেল্টস। এক্সামটাকে তুমি যদি একটা আইসক্রিমের সাথে কম্পেয়ার করো, একটা আইসক্রিম কতক্ষণ ঠিক থাকতে পারবে, কঠিন থাকতে পারবে, সময়ের সাথে সেটা গলে যাবে। তো সময়ের যে ব্যাখ্যাটা আছে, যতটুকু সময়, সেই সময়ের মতো করে আইসক্রিমটাকে তুমি যদি এনজয় করতে চাও, পরীক্ষার খাতায় যতটুকু লিখতে চাও, তোমার ফিউচার কেমন হবে সেটা ডিপেন্ড করবে এই আইসক্রিমের গলে যাওয়ার মতো সময়ের উপরে। গট ইট? বুঝতে পেরেছো? সো এক্সাম অ্যান্ড আইসক্রিম সেম জিনিস, টাইমটা খুব তাড়াতাড়ি চলে যাবে, তোমাকে জাস্ট ইফেক্টিভ ওয়ার্ক, ইফেক্টিভ স্টাডি অ্যান্ড পরীক্ষার খাতায় তার জাস্ট রিপ্রেজেন্টেশন। কি পরীক্ষার খাতা আমাদের রিপ্রেজেন্টেশন করার জায়গা। তুমি যত অর্গানাইজড ওয়েতে রিপ্রেজেন্টেশন করতে পারবে, তোমার পরীক্ষার মার্কস তত সুন্দর হবে। ঠিক আছে, ধন্যবাদ।